এটা চালু করেন। লাইভ দিছেন? আসসালামু আলাইকুম। পবিত্র এই মাহে রমজানে চাকরির পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আরও একটি সপ্তাহের আগমন। ইতিপূর্বে আমাদের বেশ কিছু ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে নির্বাচন হইল, নতুন মন্ত্রী পরিষদ হইল। ওয়ালাইকুম আসসালাম। এবং সেই মন্ত্রী পরিষদ থেকে কিন্তু চাকরি পরীক্ষাতে আশা করি এখন কোনো না কোনো প্রশ্ন আসবেই, এবং সেটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে আর কি। যদিও বা বিভিন্ন আপনারা হয়তো পাবেন, কারণ বিভিন্ন নিউজ বা বিভিন্ন জায়গার মধ্যে দেখছেন হয়তো বা মন্ত্রী পরিষদের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তো এই বিষয়গুলোই আমরা আজকে টুকিটাই কিছু আলোচনা করব, এবং কিছু প্রশ্ন রাখছি আমরা আর কি আজকে আপডেট, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তো আপনারা এই রমজান মাসে কে কোথা থেকে জয়েন করছেন সেটা একটু জানিয়ে দেন। আমাদের আজকে সাম্প্রতিক বুলেটিন পর্ব নাম্বার 23, 23 নম্বর পর্ব। ইতিপূর্বে আমাদের 22টি পর্ব অতিক্রম হয়ে গেছে আর কি, অতিক্রান্ত হয়েছে। আজকে আমরা 23তম পর্বে আগমন করলাম আর কি। তো এই মুহূর্তে যে যেখান থেকে আছেন সবাই একটু হাই হ্যালো দিয়ে দেন। আমরা আমাদের ক্লাস শুরু করে দিব আর কয়েকজন হইলে। রমজান মাসে সবাই রোজা রেখে এই মুহূর্তে এই ক্লান্ত শরীর নিয়ে আমরা অল্প কিছু জিনিস আলোচনা করব। তো আমাদের এইখানে যে প্রশ্নটা দেওয়া আছে দেখেন, 2026 সালে জাতীয় নির্বাচনে কত শতাংশ ভোটার সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দেয়? মানে এক কথায় হা ভোটের পক্ষে মত দেয়। হা ভোট কত পার্সেন্ট হার দিকে পড়ছে আর কি। সংবিধান সংস্কার বিষয়ক যে আপনার একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে কিন্তু আপনারা হয়তো বা ইতিপূর্বে দেখছেন যে বিরোধী দল যারা, তারা কিন্তু শপথ পাঠ করেছে। এখানে সরকার দলীয় যারা, তারা শপথ পাঠ করে নাই। এটা নিয়েও একটা বিভিন্ন ধরনের গুজব চলতেছে আর কি। গুজব বলতে গুজব বলবো না, বিভিন্ন কান ঘষাঘষি হইতেছে যে আসলে তারা একটা প্রতিশ্রুতি দিয়ে এখন আবার অন্য প্রতিশ্রুতি দিচ্ছে। আসলে এটা কেমন হয়ে গেল না? তো আসলে সবার কাছেই প্রশ্ন। তো এই যে প্রথম যে প্রশ্নটা এখানে আসছে, সেই প্রশ্নের উত্তরটা কি হবে একটু জানিয়ে দেন।
50.25, 25, 55.10, 60.26 এবং 65%। এই যে এখানে 4টা অপশন আছে, এর মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার সেটা একটু জানিয়ে দেন। আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন। সঠিক উত্তরটা কি হবে একটু জানান। আমরা অনেকে এই মুহূর্তে নাই। আচ্ছা, এমডি ইমরান সে বলছে 60.26, 60.26। ধন্যবাদ আপনার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনি একবার সঠিক অ্যান্সারই দিচ্ছেন। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, আসলে ইম্পর্টেন্ট। কিসের জন্যে? এইটা যে কোনো চাকরির পরীক্ষা আপনি সামনে যদি দেন, আশা করি এখান থেকে প্রশ্নটা পাবেন। আমাদের আজকে আরও বেশ কিছু জিনিস মানে আলোচনা হবে। আজকের ক্লাসটা ইতিপূর্বে 22টা ক্লাস হয়েছে, আজকের ক্লাসটা 22টা ক্লাসের সাথে যদি এক করেন, আজকের ক্লাসটা ওগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে 22টা মিলে আজকেরটা একাই 100। যদিও বা জিনিসগুলো আপনাদের জানা, কিন্তু জানা জিনিসগুলোই আমরা আর একটু জানবো এখানে। কারণ বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দিতে যাবেন আপনি, এই প্রশ্ন কিন্তু আসবেই। এবং যদি আপনি ভাইভাতে যান, সেই মন্ত্রণালয়ের মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। আজকে আমরা মন্ত্রী পরিষদ নিয়ে আলোচনা করব, একটু পরে আসতেছি। আপাতত আমরা কিছু প্রশ্ন করব। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি 60.26। আচ্ছা, গেল হয়েছে আমাদের এই প্রশ্ন। পরের প্রশ্নটা দেখেন, এটাও আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে। প্রশ্নটা খেয়াল করেন, দেখেন দেওয়া আছে ফেব্রুয়ারি 2026-এ কোন দেশের সাথে বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে? কোন দেশের সাথে? চীন, ভারত, যুক্তরাষ্ট্র আর হচ্ছে কি রাশিয়া। এইখানের যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর কি হবে? নতুন করে উদ্যোগ নিছে আর কি ওই দেশের সাথে আপনার বাংলাদেশের যে বাণিজ্যিকভাবে যেন ওই দেশের সাথে আরও অগ্রগতি হইতে পারে, উন্নয়নের দিকে যেন আরও এক ধাপ এগিয়ে যায় আমাদের দেশটা। আপনারা সবাই জানেন হয়তোবা আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ রাষ্ট্র না। আশা করি আমাদের দেশের অর্থনীতিটা আরও উন্নতি হোক, কারণ দেশের উন্নয়ন মানে কিন্তু আমাদের উন্নয়ন। তাহলে এখানে খেয়াল করেন, এটার উত্তর কি দিচ্ছেন? আচ্ছা, উত্তর দিচ্ছে যুক্তরাষ্ট্র। আসলে কি যুক্তরাষ্ট্র না অন্য কিছু? আর কয়েকজন উত্তর দেন। সারাদিন তো রোজা ছিলেন, এই রোজা থেকে ক্লান্ত হইয়া সবাই ক্লান্ত, এই ক্লান্তি লগ্নে আপনার সঠিক অ্যান্সারটি জানিয়ে দেন। এবং চাকরির পরীক্ষাগুলোতে যেন আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারেন, যার কারণে আমাদের এই বিশেষ আয়োজন। তাহলে এটা কি বললেন? যুক্তরাষ্ট্র। ধন্যবাদ, অ্যান্সার সঠিক। পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করেন। দেখেন, এই প্রশ্নটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রাখা হয়েছে, কারণ এটাও কিন্তু কোনো অংশে কম না। 2026 সালে অমর একুশে বইমেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এই বইমেলাটা কিন্তু আপনার স্থগিত ছিল বলতে নির্বাচনের কারণে এটার সময়টা বৃদ্ধি করা হয়েছে কিন্তু। আচ্ছা, এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? রমনা পার্ক, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান, পূর্বাঞ্চল, আর এটা হচ্ছে কি চন্দ্রিমা উদ্যান। এখানে 4টা অপশন আছে। এর মধ্যে দেখেন যে অমর একুশে বইমেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে 2026 সালে কিন্তু।
রমনা পার্ক, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান, পূর্বাচল, আর এটা হচ্ছে কি চন্দ্রিমা উদ্যান। এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার সেটা আর একটু জানিয়ে দেন। এখানে অনেকেই জয়েন করছেন, আপনারা প্রশ্নের উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করেন, সঠিক অ্যান্সারটা কি হবে। সবাই একটু প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। আপনারা বাংলা একাডেমি হয়তো বা জানেন, বাংলাদেশের বিভিন্ন যে অভিধানগুলো হয় আর কি, বানান বা এই সেই এক কথায় বাংলা রিলেটেড, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ রিলেটেড জিনিসগুলো নিয়ে কিন্তু তারা কাজ করে থাকে। বাংলাদেশের সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান বাংলা সাহিত্যের জন্য, বাংলা ভাষা ও সাহিত্যের জন্য। আচ্ছা, এটার উত্তর কি হবে? আচ্ছা, এটার উত্তর হবে বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, 2026 সালে কয়টি দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? 2026 সালে কয়টি দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? 2026 সালে আপনারা জানেন যে 3টি দেশে খেলা অনুষ্ঠিত হবে। 3টে দেশে খেলা অনুষ্ঠিত হবে। আর এই 3টা দেশ কি কি? একটা হচ্ছে ইউএসএ যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে কানাডা, আর সর্বশেষ হচ্ছে কি যেই দেশে অনুষ্ঠিত হবে, মেক্সিকো সিটি, মেক্সিকো। এই 3টে দেশে খেলা অনুষ্ঠিত হবে। আর প্রথম খেলাটাই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ভার্সেস মেক্সিকো। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা ভার্সেস কি মেক্সিকো। এই মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম খেলাটাই অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে। আর এই 3টা দেশ কিন্তু নর্থ আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশের 3টা দেশ, এই 3টা দেশে অনুষ্ঠিত হবে খেলাটা। কয়টি দেশ নিয়ে অনুষ্ঠিত হবে? 32, 36, 48 এবং 50। এই কয়টা দেশে অনুষ্ঠিত? 48টা। আচ্ছা, অপু বলছে 48টা, শেখ মনির সেও বলছে 48টা। আচ্ছা দেখেন, এর আগের যে বিশ্বকাপ কাতারে যেটা অনুষ্ঠিত হয়েছিল, আর্জেন্টিনা যে বিশ্বকাপটা জিতছে, সেখানে কিন্তু 32টা দেশ অংশগ্রহণ করছে। এবার কিন্তু 32টা থাকতেছে না, এবার কিন্তু 48টা দেশে অনুষ্ঠিত হচ্ছে। 48টাই সবার অ্যান্সার পাইছি, সঠিক অ্যান্সার সবাই 48 দিচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, এই হলো আমাদের আচ্ছা প্রশ্ন নম্বর 5। এই প্রশ্নের উত্তরটা দেখি কে পারেন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্নের মধ্যে আজকে যে কটা প্রশ্ন দিচ্ছি, বেশি না 10টা প্রশ্ন দিচ্ছি, 10টা প্রশ্নই কিন্তু হাই ভোল্টেজ প্রশ্ন। এরপরে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা কিন্তু আরো হাই ভোল্টেজ, মানে ভোল্টেজের উপর ভোল্টেজ, বিশাল ভোল্টেজ। আজকে আমাদের শরীরের মধ্যে মনে করেন যে বিশাল একটা ভোল্ট কাজ করবে আর কি। আচ্ছা, নির্বাচনের পর নতুন সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 15, 16, 17 এবং 19। 15 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারি। এই প্রশ্ন উত্তরটা কি হবে একটু জানিয়ে দেন, আপনার মূল্যবান মতামত দিয়ে দেন। আজকে 20 তারিখ, তো আজকে থেকে কয়দিন আগে এই যে নতুন যে নির্বাচিত সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা সরকার গঠন করছে। সেই সরকার গঠনের লক্ষ্যে তারা শপথ বাক্য পাঠ করে কবে? আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যে শপথ বাক্যগুলো পাঠ করে এর মধ্যে আপনার প্রধানমন্ত্রী, শপথ বাক্য পাঠ করে মানে করাইছে কি? প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করায় কি 17 ফেব্রুয়ারি। ধন্যবাদ, 17 ফেব্রুয়ারি। হ্যাঁ, 17 ফেব্রুয়ারি, এটাই সঠিক অ্যান্সার। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করায় কে? রাষ্ট্রপতি। আর মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করায় কে?
এবার তো আর রাষ্ট্রপতি এখনো সিলেক্ট হয় নাই, উত্থাপিত হয়ে আছে নাম, কিন্তু এখনো হয় নাই। আচ্ছা 17, সবাই 17 দিছে অ্যান্সার, সঠিক অ্যান্সার, সবারটাই সঠিক হয়েছে। পরের প্রশ্ন, তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? এটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে, এইটার অ্যান্সারটা কিন্তু সবারই চাই আমি, এই প্রশ্নটা অ্যান্সার সবাই দিবেন, আশা করি সবারটাই সঠিক হবে। জানার মধ্যে আরেকটু জানবো আর কি আমরা, এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা যাই, ইমরান সে বলছে 11তম। 11তম, বাকি যারা তারাও একটু বলেন যে আসলে বর্তমান। আচ্ছা শেখ মনির সেও বলছে 11তম। জনাব তারেক রহমান বর্তমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? জনাব তারেক রহমান, সবার অ্যান্সার সাকিবুল ইসলাম সাকিব, সাকিবুল হাসান সাকিব 11, রোকন ইয়াসিন 11, সেলিম হোসেন সেও বলছে 11, সবারটাই সঠিক অ্যান্সার, সবাই সঠিক অ্যান্সার দিবে আশা করি, সবারটাই সঠিক। 11তম। শেখ হাসিনা 9 এবং 10তম। আচ্ছা, বর্তমান বাংলাদেশে কতজন পূর্ণমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে তারেক রহমান বাদ দিয়ে? তারেক রহমান কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ আরও কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব উনি পালন করবে। উনি যেহেতু প্রধানমন্ত্রী, তো সেই ক্ষেত্রে উনি মন্ত্রী পরিষদের মধ্যে মানে এই পূর্ণমন্ত্রীর ভিতরে ওনাকে বাদ দিয়া গণনা করা হয়েছে কিন্তু, বুঝছেন? উনি যেহেতু প্রধানমন্ত্রী, তো ওনাকে বাদ দিয়া মোট কতজন পূর্ণমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে, এইটা নিয়ে আমাদের আলোচনা আসবে একটু পরে। আমাদের যে কয়জন পূর্ণমন্ত্রী আছে, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে এখানে বলেন যে বর্তমান বাংলাদেশে কতজন পূর্ণমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে? আচ্ছা 20, 21, 23 এবং 25। তার আগে আরেকটা বলি, প্রতিমন্ত্রী 24 জন কিন্তু, তাহলে পূর্ণমন্ত্রী কতজন? আচ্ছা 25, রোকন ইয়াসিন 25, 23 ইকরামুল খান, ইব্রাহিম খন্দকার 25, শোভন 25, তাপস 25। সবারটাই সঠিক অ্যান্সার। সবাই পেলেন কি এই মাহে রমজান উপলক্ষে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে ইফতারি দাওয়াত। হ্যাঁ, আপনাদেরকে সবাইকে ইফতারি দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করেন। আচ্ছা, এবার প্রশ্ন নাম্বার 8। এবার এই প্রশ্নটা কিন্তু আরো একটু ইম্পর্টেন্ট। তার আগে আমি আরেকটা জিনিস বলি, বিশ্বের সব থেকে দয়ালু, আর ভিডিওটা সবাই একটু লাইক দেন, কমেন্টস তো করতেই আছেন, আশা করি আরো কমেন্টস করবেন, কিছু স্টিকার দিতে পারেন, স্টিকার বলতে কিছু লাভ রিয়াক্ট দিতে পারেন, লাইক দিতে পারেন, এবং অবশেষে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি শেয়ার দিয়ে আপনার যে বাকি বন্ধু যারা আছে তাদেরকে জানান দিতে পারেন যে না, আপনিও পড়াশোনাতে ভালো আগ্রহী আছেন। সবাই একটু ভিডিওটা লাইক দেন। লাইক দিতে কিন্তু টাকা লাগে না, আপনাদের একটা লাইক এবং একটা শেয়ারে আমাদের কিন্তু অনেক উপকার হয় আর কি। সেই ক্ষেত্রে আমরা আরও এইরকম ভিডিও সামনে আপনাদের সামনে অনেক ভিডিও অপেক্ষা করতেছে। আপনারা আমাদের এই পেজে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন, কোনো না কোনো দিন আপনি ভিডিও পাবেনই। সবাই একটা করে স্টিকার দিতে পারেন। আন্তর্জাতিক বিচার আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে, জাতিসংঘের একটা অঙ্গ সংগঠনের মধ্যে এটা একটা অঙ্গ সংগঠন। এটার বর্তমান প্রেসিডেন্ট কে? নওয়াব সালাম, জন মার্শাল, লর্ড অ্যাটকিন, ফ্রাঙ্ক ক্যাপ্রিও। ফ্রাঙ্ক ক্যাপ্রিও কে জানেন? এটা আজকে একটা জিনিস জানে রাখেন, বিশ্বের মধ্যে এখন পর্যন্ত যত বিচারক আসছে তার মধ্যে সব থেকে দয়ালু বিচারক বলা হয় একে। বিশ্বের সব থেকে দয়ালু বিচারক হয়েছে ফ্রাঙ্ক ক্যাপ্রিও। আর বর্তমান আন্তর্জাতিক আদালতের যে বিচারক আছে, বিচারকের যাই হোক, বিচারক না, এখানে আপনার
আন্তর্জাতিক আদালতের নতুন প্রেসিডেন্ট কে? হ্যাঁ, আন্তর্জাতিক আদালতের যে আপনার বিচারক আছে, বিচারকের মেয়াদ কিন্তু আপনার 9 বছর। বিচারকের সংখ্যা 15 জন। সদর দপ্তর হেগ, নেদারল্যান্ড। এটা গঠিত হয় 1945 সালে। তারপরে আর কি তথ্য আছে এখানে? এটার বর্তমান প্রেসিডেন্টকে, এটাই বাকি আছে আমাদের। এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে অপশন ক, 1 নম্বর অপশন, নওয়াব সালাম। এবার আসেন, গোল্ডেন ডোম কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? খুব ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন এটা। গোল্ডেন ডোম কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? ইরাক, ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়া। 4টা দেশ দিছি, 4টা দেশেই কিন্তু হাই ভোল্টেজ রাষ্ট্র। আমাদের প্রশ্ন নাম্বার 9 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে একটু জানান দেন সবাই আর কি, উত্তরটা কমেন্টস করে জানান। এটার উত্তর কি হবে? যে গোল্ডেন ডোম কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, মানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সবাই এখন একটু সুন্দর করে এটার অ্যান্সারটা বলেন। আপনাদের অ্যান্সারের অপেক্ষায় আসছি। গোল্ডেন ডোম কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? আচ্ছা, মনির বলছে সি, সাইদুল ইসলাম বলছে এ, ইরাক। মনির বলছে উত্তর কোরিয়া। আচ্ছা, বাকি যারা তাদেরটা কি হবে? রাশিয়া আর ইরান বাকি আছে। আচ্ছা, ইব্রাহিম খন্দকার সে বলছে ঘ, ইমরান বলছে গ, উত্তর কোরিয়া। তার মানে এটাকে বলে লাখ। আপনারা যারা যে কটা অ্যান্সার দিচ্ছেন এর মধ্যে একটা সঠিক অ্যান্সার না। সঠিক অ্যান্সার হয়েছে ইরান। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার কি? ইরান। এতগুলো ব্যক্তি কমেন্টস করলেন, একটা সঠিক অ্যান্সার পেলাম না, খুবই কষ্ট পেলাম। সঠিক অ্যান্সার কি? ইরান। লাস্ট প্রশ্ন আজকে আমাদের। এরপরে আমরা একটা টপিক আলোচনা করব। 2026 সালে G7 গ্রুপ অফ 7 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? গ্রুপ অফ 7 হচ্ছে বিশ্বের অর্থনীতি সমৃদ্ধ 60টা দেশ। অর্থনীতি সমৃদ্ধ 60টা দেশ। 60টা দেশকে একত্রে বলা হয় G7। যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে, তারপরে ইতালি আছে, জাপান আছে, কানাডা আছে, ফ্রান্স আছে। তো এর পরবর্তী যে শীর্ষ সম্মেলনটা, সেই শীর্ষ সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হবে? ইতালি, জাপান, কানাডা এবং ফ্রান্স। এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার? G7 গ্রুপ অফ 7 এর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে? G8 ছিল কিন্তু আগে। হ্যাঁ, G8 ছিল। G8 থেকে G7 হওয়ার পিছনে একটা সুন্দর লজিক্যালি কারণ আছে। সেটা হচ্ছে যে ক্রিমিয়া উপদ্বীপ, দেখেন ক্রিমিয়া উপদ্বীপ যে অঞ্চলটা, এটার কিন্তু একসময় মালিক ছিল হচ্ছে ইউক্রেন। হ্যাঁ, এই ইউক্রেন কি করছে, মানে ইউক্রেনের যে এই যে দ্বীপটা আছে, এই দ্বীপটা দখল করছে কিন্তু রাশিয়া। রাশিয়া দখল করায় 2014 সালে রাশিয়াকে G7 থেকে G8 থেকে বাদ দেয়। বাদ দেওয়ার কারণে এটার নাম হয়ে যায় কি? G7। আচ্ছা, তাহলে এটা ফ্রান্স এবং কানাডা, এই অ্যান্সারই পাচ্ছি। 10টা কোন আরো কিছু দেন। আচ্ছা, দিতেছি ধন্যবাদ। মানে আমাদের 10টা না, 10টা শেষ না, এরপর আসতেছে আরো কিছু আসতেছে। আচ্ছা, বেশিরভাগ অ্যান্সারেই ফ্রান্স পাইছি। ফ্রান্স যারা দিচ্ছেন সবারটাই সঠিক অ্যান্সার। কানাডা না, ইতালি, কানাডা না, এটার অ্যান্সার হচ্ছে কি? ফ্রান্স। এবার আসেন আমাদের, এটা কি ডাইরেক্ট বয়ে দিচ্ছেন? আচ্ছা, এবার খেয়াল করেন, দেখেন যারা আরো কিছু চাইছিলেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের নতুন মন্ত্রী পরিষদ, যেই টপিকটা চাকরি পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিকটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। এখন খেয়াল করেন, বাংলাদেশের বর্তমান যেহেতু মন্ত্রী আপনার 25 জন, এই 25 জন মন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেটা নিয়ে আমাদের এখনের আলোচ্য বিষয়। এখানে সিরিয়াল দেওয়া আছে, টোটাল 25 জনের সিরিয়ালই আসবে। এই 25 জনের মধ্যে
এইখানে মন্ত্রীদের নাম এবং কে কোন মন্ত্রণালয়ের অধীনে আছেন, এটা কিন্তু খুবই হাই ভোল্টেজ একটা টপিক, বুঝতে পারছেন? এটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমি জাস্ট বইলা যাব, আপনারা জাস্ট একটু দেখে যাবেন। কারণ আপনাদের কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা থাকে, আশা করি টিকবেন। টিকলে আপনি ভাইভাতে যখন যাবেন তখন আপনাকে প্রশ্ন করবে, অথবা বিভিন্ন পরীক্ষাতে যখন যাবেন, কিসে পরীক্ষা দিবেন, মনে করেন যে আপনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পরীক্ষা পড়ছে, আপনার পরীক্ষাতে প্রশ্ন একটা দিয়ে দিল যে বর্তমানে এই মন্ত্রণালয়ের মন্ত্রী কে বা প্রতিমন্ত্রী কে। প্রতিমন্ত্রী 24 জন, মন্ত্রী হয়েছে 25 জন। প্রতিমন্ত্রীটা আমরা আজকে পড়বো না, আজকে আমরা শুধুমাত্র মন্ত্রী পরিষদ যেটা আছে, শুধু মন্ত্রী, পূর্ণমন্ত্রী যারা, সেই টপিকটা আমরা আজকে পড়বো। বাকি টপিকটা আমরা নেক্সট আরেকটা ক্লাসে আলোচনা করব। তার আগে এইখানে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম্বার 1, বিএনপির বর্তমান মহাসচিব। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। তাইলে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিসের মন্ত্রী? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, এক কথায় অর্থমন্ত্রী এবং পরিকল্পনা, প্ল্যানিং মিনিস্ট্রি। তারপরে সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদকে চিনেন, কক্সবাজার থেকে উনি নির্বাচিত হয়েছে, উনি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। ইকবাল হাসান মাহমুদ, উনি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, খুব ইম্পর্টেন্ট। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু বহু সার্কুলার আসে, যার আন্ডারে কিন্তু আপনার পেট্রো বাংলা বলেন, এই সেই হাবিজাবি অনেক কিছু আছে আর কি। তো এটার বর্তমান মন্ত্রী হচ্ছে ইকবাল হাসান মাহমুদ। এই প্রশ্নটা জানিয়ে গেলেন এখান থেকে। তারপরে হাফিজ উদ্দিন আহমেদ, উনি কিন্তু মুক্তিযুদ্ধ বীর বিক্রম খেতাব প্রাপ্ত একজন ব্যক্তি। ওনাকে দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যেটার আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী রয়েছে হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিন আহমেদ খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের দেশটা মুক্তিযুদ্ধ যারা, তাদেরকে ভালো সম্মান দেওয়া হয় এবং 1971-এর মুক্তিযুদ্ধ টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকটার মধ্যে এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হাফিজ উদ্দিন আহমেদ, উনি কিন্তু বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ব্যক্তি, উনি কি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তারপরে আসেন অপশন 6, 6 নম্বর। 6 নম্বরে কি বলা আছে দেখেন, ডক্টর খলিলুর রহমান, উনি কিন্তু টেকনোক্র্যাট কোটাই, মানে উনি কিন্তু মন্ত্রী হয় নাই, কিন্তু ওনাকে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, এক কথায় আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, উনি কিন্তু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রী। সমাজ কল্যাণ মন্ত্রী এবং দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে কিন্তু উনি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছে কি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। এরপরে দেখেন ইম্পর্টেন্টের মধ্যে আরেকটা হচ্ছে এটা, ডক্টর খলিলুর রহমান, উনি কিন্তু উপদেষ্টা পরিষদের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। ওনাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী দিচ্ছে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু উনি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এটা একটা। স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুলটা মনে রাখবেন, সালাউদ্দিনটা মনে রাখবেন, এখানে খলিলুরটা মনে রাখবেন, তারপর হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যেটা, সেটা মনে রাখবেন। তারপর হচ্ছে দেখেন আব্দুল আউয়াল মিন্টু, উনি কিন্তু পরিবেশ ও বন জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, এক কথায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক যে মন্ত্রণালয়টা আছে, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে আব্দুল আউয়াল পিন্টু। তারপরে কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ, কাইকোবাদ মনে রাখেন, কাইকোবাদ বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি কাইকোবাদ, উনি কিন্তু ধর্মমন্ত্রী। হ্যাঁ, মিজানুর রহমান মিনু, মিজানুর রহমান মিনু, মিনু নামটা কিন্তু আপনার বর্তমান তারেক রহমান যে আছে, তারেক রহমানের কিন্তু ডাক নাম হয়েছে মিনু। মিনুকে দিছে কি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী। আচ্ছা, গেল হয়েছে আমাদের 10টা। 10-এর পরে আমরা এবার যাব হচ্ছে কি 11। 11 নম্বরটা খেয়াল করেন যারা এই মুহূর্তে লাইভে আছেন। দেখেন নিতাই রায়চৌধুরী, নিতাই রায়চৌধুরী, ওনাকে দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যেটা দায়িত্বে উপদেষ্টা পরিষদের মধ্যে ছিল, কিন্তু আপনার এই যে কি জানি নাটক করতো, ভুলে গেলাম, তিশার জামাই ফারুকি, মোস্তফা সারোয়ার ফারুকি,
ওনার দায়িত্বে ছিল, উনি তো এখন নাই। তারপর খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রী, এক কথায় বাণিজ্য শিল্পমন্ত্রী এবং পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ওনাকে দেওয়া হয়েছে। এরপরে দেখেন আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে পাইছে আরিফুল হক চৌধুরী। তারপরে জহিরুদ্দিন স্বপন হচ্ছে তথ্য ও সম্প্রচারণ মন্ত্রণালয়ের মন্ত্রী। জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী। মোহাম্মদ আমিরুর রশিদ, আচ্ছা ওনাকে টেকনোক্রেট কোটায় কিন্তু মন্ত্রী দেওয়া হয়েছে। উনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয় নাই, কিন্তু ওনাকে কোটায় মন্ত্রী দেওয়া হয়েছে, কি টেকনোক্রেট কোটায় মন্ত্রী দেওয়া হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সব থেকে ভেজাল যেই জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে ওনাকে বসানো হয়েছে। আশা করি ভেজাল জিনিসগুলোকে উনি দূর করবে। ডাকনাম মিনু না পিনু, ঠিক আছে পিনু, হ্যাঁ পিনু, ধন্যবাদ। আচ্ছা পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আফরোজা খানম, ওনাকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ডাকনাম পিনু, ধন্যবাদ। আচ্ছা দেখেন আফরোজা খানম, ওনাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আচ্ছা মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ মন্ত্রণালয়, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী দিচ্ছে ওনাকে। তারপরে আসাদুল হাবিবুল্লাহ, আমাদের আসনের একজন ব্যক্তি পাইলাম, যিনি খুব ভালো একজন লোক। বিএনপির মধ্যে যতজন লোক দেখা, তার মধ্যে আমার সব থেকে ভালো লাগে উনাকেই। হ্যাঁ, উনি এবং শিক্ষামন্ত্রী যে আছে, ওই দুইজনকে আমার খুব একান্ত পছন্দ। লোকটা কিন্তু খুব মানে আপনার অনেস্ট একজন ব্যক্তি আর কি, আমার দেখা আর কি। আসাদুল হাবিবুল্লাহ, উনি কি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, এর আগেও ছিল এখনও। বিএনপি যখন 2002-এর দিকে ছিল ক্ষমতায়, তখনও কিন্তু আসাদুল হাবিবুল্লাহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, এবং বর্তমান তিনি ওইটারই মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে। জাকারিয়া তাহের, উনি কিন্তু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, PWD, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে জাকারিয়া তাহের। যারা এই গৃহায়ন ও গণপূর্ততে পরীক্ষা থাকে, তারা এটা অবশ্যই জানা যাবেন। দীপেন দেওয়ান, ওনাকে দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী হয়েছে কি দীপেন দেওয়ান। আচ্ছা আমাদের আজকের লাস্ট যে টপিকটা, সেই টপিকটা যদি আপনি খেয়াল করেন, দেখতে পারবেন যে 21 নম্বর এসে আপনার মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপরে হচ্ছে আনম এহসানুল হক মিলন, যিনি হাই জাম্প দেয়। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপরে হচ্ছে সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, উনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে পাইছে। ফকির মাহমুদ আনাম, ডাক, টেলিযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি, এক কথায় ICT রিলেটেড। শেখ রবিউল আলম হচ্ছে সড়ক পরিবহন, সেতু, রেলপথ, নৌ পরিবহন, বিশাল দায়িত্বে পাইছে। এটা খুব ইম্পর্টেন্ট। শেখ রবিউল আলম এত বড় দায়িত্ব দিচ্ছে ওনাকে। ওবায়দুল কাদের যেই দায়িত্বে ছিল আর কি, এর আগে স্বৈরাচারী সরকার, যেটাকে আমি ফ্যাসিস্ট সরকার বলি, সেই সরকারের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ওবায়দুল কাদের। তার একটা বিখ্যাত ডাকনাম আছে, সেটা আপনারা হয়তো বা জানেন, যে ডাকনামটা কি। আচ্ছা, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত একটা আলোচনা। খুব বেশি বিস্তারিত আলোচনা এখানে আমরা আজকে করলাম না, কারণ যেহেতু রমজান মাস, সবাই এখন ঘুমাবেন, আবার সেহরিতে উঠতে হবে, সেহরিতে উঠে আবার আপনাদের খাওয়া দাওয়া করতে হবে, নামাজ পড়ে আবার একটা ঘুম দিতে হবে আপনাদের। তো যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যতদূর জিনিস পারছি চেষ্টা করছি, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেই বিষয়গুলো চাকরি পরীক্ষাতে সামনের যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোতে এই বিষয়গুলো আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করছি। আশা করি আপনাদের এই আলোচনা থেকে আমাদের আসছে মানিকগঞ্জ 3 আসনের আফরোজা খানম। ধন্যবাদ
মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খানমকে যেহেতু দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মানিকগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং আপনাদের আফরোজা খানম যেন মানিকগঞ্জকে একটা রোল মডেল হিসাবে গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশাই রাখি। আমাদের যে আসনের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের যে মন্ত্রী আসাদুল হাবিব দিলু, উনিও আশা করি খুব ভালো কিছু কাজ করবে আমাদের সামনে, এবং যারা যেই মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে তারা যেন নিষ্ঠার সাথে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা দাঙ্গা, হামলা, মারামারি, কাটাকাটি, খুন, এই সব রাহাজানি, ডাকাতি, ধর্ষণ, এই জিনিসগুলো আমরা চাই না। আমরা চাই স্বপ্নের একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশটা যেন খুব শীঘ্রই যেন আমরা বাহিরের যে মানে বহির্বিশ্বে যে দেশগুলো আছে অর্থনীতিতে তারা যেভাবে হাই জাম্প দিতেছে, সেই জাম্পের সাথে যেন আমরা আমাদের দেশটাকে নিয়ে যেতে পারি। কারণ দেশের উন্নয়ন মানে সকলের উন্নয়ন। কর্মসংস্থান যদি তৈরি হয় দেশে, সেটা কিন্তু আমাদেরই লাভ। সরকার, যে সরকারই আসুক, তাদের কাছে কিন্তু আমরা কোনো টাকা পয়সা চাই না। হ্যাঁ, তারা আমাদের এটা দিবে ওইটা দিবে না, আমরা চাই আমাদের দেশটা যেন উন্নত হয় এবং সেই দেশের মধ্যে আমরা যেন মাথা গোজার একটা সুন্দর ঠাঁই পাই। আমরা যেন আমাদের একটা কর্মসংস্থান ভালো একটা জায়গায় যেন আমরা সবাই যেতে পারি এবং সেইখান থেকে আপনি আপনার ভবিষ্যৎ গড়তে পারেন, এই প্রত্যাশাই রাখি আর কি। আর এই প্রত্যাশাকে সামনে রেখে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। আমাদের নেক্সট ক্লাস আবার সামনের শুক্রবার সেম রাত 10টায় অনুষ্ঠিত হবে আমাদের ক্লাসগুলো। যেহেতু এখন তারাবির নামাজ থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসটা রাত 10টায় অনুষ্ঠিত হবে। সবাই সামনে শুক্রবারে নতুন কোনো কিছু নিয়ে আসব, সেই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করেন। আর সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সকালের উপর শেষ কি গণ